বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে আজ ইলেকটোরাল কলেজের সদস্যরা ভোট দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীতে সমবেত হচ্ছেন। বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য ইস্যুতে সরকারের সঙ্গে ইসলামী সংগঠনগুলোর নেতাদের এক বৈঠক হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে বিরোধী দল বিএনপি। এই ভাষান্তরে যে কয়েকজন কাকে তারা স্থানান্তর করেছে, এটা আরো বাংলাদেশের অবস্থানটাকে দুর্বল করছে। আমরা মনে করি যে এটাতে বাংলাদেশে মিয়ানমারকে রাজি করানোর ব্যাপারে যে তারা ফেরত নেবে, এই অবস্থাটা আরো দুর্বল হয়ে গেছে। আরও থাকবে করোনা ভাইরাস ও স্বাস্থ্য বিষয়ে ফোন ইন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণের জন্য ইলেকটোরাল কলেজের 538 জন সদস্য আজ সশরীরে বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীগুলোতে সমবেত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ভোট অনুষ্ঠিত হয়েছিল 3রা নভেম্বর। তাতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যে রাজ্যগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পান তাতে তার 3% ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মানুষকে করোনা ভাইরাসের টিকা দেবার এক কর্মসূচি শুরু হয়েছে। সামনের কাতারের স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ লোকেদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে 10 কোটি লোককে টিকা দেওয়া এই কর্মসূচির লক্ষ্য। যুক্তরাষ্ট্রে প্রতিদিন 2000-এর বেশি মানুষ কোভিড-19 মারা গেলেও জরিপে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক মানুষের হয় করোনা ভাইরাসের টিকার ওপর আস্থা নেই অথবা তারা এটি নিতে আগ্রহী নন। সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে যে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ট্যাঙ্কারটি থেকে যখন তেল খালাস করা হচ্ছিল তখন বিস্ফোরক ভর্তি একটি নৌকা থেকে ওই আক্রমণ চালানো হয়। কারা এই আক্রমণ চালিয়েছে তা সৌদি কর্তৃপক্ষ বলেনি। সিঙ্গাপুরের পতাকাবাহী ট্যাঙ্কারটি পরিচালনাকারী কোম্পানি বলছে এটির কোনো ক্রু আহত হয়নি। গুগল বলছে বিশ্বের অনেকগুলো দেশে তাদের জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন জিমেইল, ইউটিউব ও গুগল ড্রাইভের সেবা প্রায় 8 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে কোটি কোটি লোকের কাছে তাদের সেবার অধিকাংশই আবার পুনঃস্থাপিত হয়েছে। তবে কী কারণে এই সমস্যা শুরু হয়েছিল তা গুগল জানায়নি। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ইমেল যোগাযোগে হ্যাকারদের আক্রমণের অভিযোগের পর রাশিয়া এই আক্রমণের পেছনে তাদের থাকার অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন কর্তৃপক্ষ এই হ্যাকিংয়ের কথা নিশ্চিত করলেও তার বিস্তারিত কোনো বিবরণ দেয়নি। তুরস্কের কর্তৃপক্ষ বলছে তারা এমন 11 জন লোককে গ্রেফতার করেছে যারা ইস্তাম্বুলে একজন ইরানি ভিন্ন মতাবলম্বীকে অপহরণের সাথে যুক্ত ছিল। হাবিব শাব নামে এক জাতিগতভাবে আরব বিচ্ছিন্নতাবাদী নেতাকে 2 বছর আগের একটি বোমা হামলার জন্য খোঁজা হচ্ছিল যাতে বহু লোক নিহত হয়। বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণের জন্য ইলেকটোরাল কলেজের 538 জন সদস্য আজ সশরীরে বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীগুলোয় সমবেত হচ্ছেন। 3রা নভেম্বর জনগণের ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের 3% ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে, আর সেই আনুষ্ঠানিকতাই পূরণ হতে যাচ্ছে আজ, এবং এর ফলে নির্বাচন উল্টে দেবার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রয়াসের সমাপ্তি ঘটবে বলেই মনে করা হচ্ছে। আরও শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি অন্য অনেক দেশের চাইতে আলাদা। এখানে এক একটি রাজ্যে জনগণের ভোটে যে প্রেসিডেন্ট প্রার্থী জয়লাভ করেন তিনি ওই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো পেয়ে যান। আর প্রথম যে প্রার্থী 270টি ইলেকটোরাল ভোট পান তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হন। 1789 সাল থেকেই যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি চলে আসছে।
গত ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের জনগণের ভোটে যে রাজ্যগুলোতে ডেমোক্র্যাট জো বাইডেন সংখ্যাগরিষ্ঠতা পান তাতে তার ৩ শতাধিক ইলেকটোরাল ভোট প্রাপ্তি নিশ্চিত হয়ে গেছে। আজ সেই ইলেকটোরাল কলেজ অর্থাৎ নির্বাচক মণ্ডলীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে জনগণের রায় অনুযায়ী তাদের ভোটগুলো দেবেন। এজন্য ৫৩৮ জন ইলেকটোরাল কলেজ সদস্য আজ সশরীরে বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীগুলোতে সমবেত হচ্ছেন। তাদের ভোটের মাধ্যমে জো বাইডেনের যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হবার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। এর আগে থেকেই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ডাকযোগে দেওয়া ভোটে কারচুপির অভিযোগ এনে নভেম্বরের ভোটের ফলাফল অস্বীকার করে আসছিলেন। আজ ইলেকটোরাল কলেজের ভোটের আগেও মিস্টার ট্রাম্প অনেকগুলো টুইট বার্তায় পুরো নির্বাচন প্রক্রিয়াকে জালিয়াতি বলে আখ্যায়িত করেছেন। তবে এ নিয়ে তার পক্ষ থেকে করা মামলাগুলো সবই বিভিন্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে। তবে ৩রা নভেম্বরের ফলাফলকে উল্টে দেবার জন্য ডোনাল্ড ট্রাম্পের এসব প্রয়াস আজ ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে সমাপ্ত হবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে সরকারের যে বিরোধ তৈরি হয়েছে তা নিয়ে আলোচনার জন্য আজ ইসলামী সংগঠনগুলোর কয়েকজন নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এক বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে আরও খবর নিয়ে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সায়েদা আক্তার। সায়েদা, কি জানতে পারছেন আপনি? পুলক, রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় এই অনানুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়েছে। ইসলামপন্থী একটি দলের একজন নেতা যিনি ওই বৈঠকে রয়েছেন তিনি বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার নাম প্রকাশ করতে চাননি। কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে কয়েকজনের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছেন ওই বৈঠকে। অন্যান্যদের মধ্যে সেখানে আছেন সরকারের ঘনিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ফরিদুদ্দিন মাসুদ। সম্প্রতি ঢাকার ধোলাইপাড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ইসলামপন্থী দলগুলোর কট্টর অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলগুলোর যে টানপোড়েন শুরু হয়েছে সেটির সমাধান খোঁজার জন্যই এই বৈঠকে বসেছেন তারা, এমনটি জানা গেছে। এবং এই যে আলোচনা, এই বিরোধ টানপোড়েন, সেই প্রেক্ষাপটে এ মাসের শুরু থেকেই সরকার, ক্ষমতাসীন দল এবং আমলাদের পক্ষ থেকে ইসলামপন্থী দলগুলোর ভাস্কর্য বিরোধী ওই অবস্থানের তীব্র সমালোচনা করা হয়েছে এবং গত কয়েকদিনে দেখা গেছে যে নানা ধরনের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। এই যে আজকের যে আলোচনাটি শুরু হয়েছে, এই আলোচনাটি নিয়ে গত কয়েকদিন ধরে ইসলামপন্থী কয়েকটি দল এবং সরকারের মধ্যে কথাবার্তা চলছিল এবং এক পর্যায়ে ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছিল এবং সরকার ও ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে এমন একটি বৈঠক হবে সে ব্যাপারে আভাস দেওয়া হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ জানিয়েছিলেন যে ভাস্কর্য ইস্যুতে তারা অবস্থান পরিবর্তন করবেন না, কিন্তু তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান। এবং এই আলোচনা প্রক্রিয়ায় রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজকের এই বৈঠকটির হতে পারে এরকম একটি কথা শোনা গিয়েছিল আগে। আর এর মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী তিনি বিবিসিকে জানিয়েছিলেন যে দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনার কথাবার্তা চলছে। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এক সংবাদ সম্মেলন করে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তিনি বলছেন যে সরকারের এমন পদক্ষেপের কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অবশ্য বিএনপির এই অভিযোগকে কল্পনাপ্রসূত বলে বর্ণনা করেছেন। ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। দলটি মনে করছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টায় সরকার কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে ব্যর্থ হয়ে এমন পদক্ষেপ নিয়েছে। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার ভিত্তিতে আজ সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান তুলে ধরা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পদক্ষেপ নতুন সংকট সৃষ্টি করবে বলে তারা মনে করেন। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর যে চাপ সৃষ্টি করা দরকার সেই চাপ সৃষ্টি করতে তারা ব্যর্থ হচ্ছে। যেমন আপনার রাশা, তারা তো আপনার এই নিয়ে আলোচনাই করতে দেয়নি, চীন আলোচনা করতে দেয়নি, নিরাপত্তা পরিষদে তারা কোনো রেজলিউশন নিতে দেয়নি, ভারত এখন পর্যন্ত তাদের কোনো ভূমিকা পালন করছে না। এবং এই ভাষান্তরে যে কয়েকজন কাকে তারা স্থানান্তর করেছে, এটাতে বাংলাদেশে মিয়ানমারকে রাজি করানোর ব্যাপারে এই যে তারা ফেরত নেবে, এই অবস্থাটা আরো দুর্বল হয়ে গেছে।
আসলে গণতান্ত্রিক সরকার না হলে এই চাপ সৃষ্টি করা কঠিন হয়ে যায় এবং আন্তর্জাতিক বিশ্বকে এর মধ্যে ইনভলভ করাটাও কঠিন হয়। বিএনপি মনে করছে সরকারের এমন পদক্ষেপের কারণে একদিকে মিয়ানমার সুযোগ পাবে এবং অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের দূরত্ব সৃষ্টি হতে পারে। দুদিন আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েই মূলত আলোচনা হয়েছে, কিন্তু দলটি এখন এই ইস্যুকে কেন সামনে আনছে সেই প্রশ্নে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে তুলে ধরার পরিকল্পনা তাদের দল নিয়েছে। এর অংশ হিসেবেই এখন রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরীও মনে করেন, সরকারের ব্যর্থতাগুলো মানুষের সামনে তুলে ধরার টার্গেট থেকেই বিএনপি এখন রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিয়েছে। আমার মনে হয় যে বর্তমান সরকারের সামনে অনেকগুলো ইস্যু এসে গেছে, জনগণের ভিতরে অস্বস্তি অনেক পর্যায়ে দেখা দিয়েছে, একটা পর্যায়ে নয়। সেটাকে সামনে রেখে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এটা করা হয়েছে। বিএনপির একটি সূত্র বলেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতেই সরকার ব্যর্থ হয়েছে। এর অন্যতম একটি কারণ হিসেবে তারা সরকারের তাদের ভাষায় কর্তৃত্ববাদী শাসন বা দেশের রাজনৈতিক অবস্থাকেও মানুষের সামনে তুলে ধরতে চাইছেন। তবে বিএনপি নেতা মিস্টার আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য স্থায়ী যেন না হয়, সেজন্যই তারা এখন জোরালো বক্তব্য দিচ্ছেন। রোহিঙ্গা ইস্যুটাকে সামনে আনা এই জন্য জরুরি, যেটা কন্টিনিউয়াসলি আমাদের জন্য একটা বড় রকমের সমস্যা মনে করছি। সেই বিষয়গুলো যদি অ্যাড্রেস না করা হয় এবং সরকারের দিক থেকে যদি সেই ধরনের রিজনেবল কোনো উদ্যোগ না থাকে, তখন স্বাভাবিকভাবেই আপনার সাধারণ মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহযোগিতা না করার পাল্টা অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে। ওনাদের অভিযোগ অলীক। আমরা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করেছি। আমরা মনে করি আমাদের যে দুতালি চলছে এইটা কারেক্ট পথ। আর তাদের অভিযোগ, তারা হলো তো নালিশের দল, তারা এই ব্যাপারে আমাদের কোনো ধরনের সহায়তা আসেন নাই, তাদের মুখে এগুলো মানায় না। বাংলাদেশ যে মানবতা বিশ্বাস করে, যেহেতু যে আশ্রয় প্রার্থী যে লোকগুলো রোহিঙ্গা বড় কষ্টে আছে, আপনারা সেই দেখেছেন সম্প্রীতিকালে ওখানে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিও বেড়ে গেছে। সেই সব কারণে কিছু সংখ্যক লোককে বাসাঞ্চলে নিয়ে গেছি। আমাদের একটি লক্ষ্য, সেটি হচ্ছে যে তারা তাদের নিজের দেশে গেলে পরে সেইখানেই তারা উন্নত জীবন গ্রহণ করতে পারে এবং সেই প্রচেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় 34টি শিবিরে 11 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। ভাসানচরে 1 লাখের মতো রোহিঙ্গাকে স্থানান্তরের যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, সেখানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে 1600-র কিছু বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েবেও শোনা যাচ্ছে। বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময়ে রাত 10:30 এবং ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে রয়েছে আজকের ফোন ইন পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে অপেক্ষা করছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি। ফোন ইনে আজ করোনা ভাইরাস এবং বক্ষ ব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ বক্ষ ব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাব সরাসরি টেলিফোন লাইনে। সেখানে রয়েছেন গোপালগঞ্জের একজন শ্রোতা সাবরিন খান। জি বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, এখন বর্তমানে তো যে শীতকালীন যে সময়, এখন সর্দি কাশি হাসি এগুলো তো কমন অনেকটাই সবার ভিতরে বিদ্যমান, কিন্তু এখন এমন কোনো ডেফিনেটলি এরকম কোনো সিমটম আছে কি যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা করোনার লক্ষণ? ধন্যবাদ। আপনি যেটি বলেছেন এটি আসলেই সত্যি যে শীতকালে এমনিতেই ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি কাশির সমস্যাটা বেড়ে যায় এবং করোনা আক্রমণে যে উপসর্গগুলো দেখা দেয় এগুলোর সাথে এটা প্রায় মিলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে একই রকম।
সুতরাং শুধুমাত্র উপসর্গ দেখে এটা বোঝা খুব মুশকিল। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা পাচ্ছি, যেমন আপনার নাকের গন্ধ চলে যাওয়া, এই জিনিসটি করোনা আক্রমণে বেশি হয়ে থাকে। করোনা আক্রমণে সাধারণত হাঁচি হয় না, যেটা অন্য ইনফ্লুয়েঞ্জাগুলোয় হয়ে থাকে। এরকম অল্প কিছু উপসর্গের তফাৎ রয়েছে, কিন্তু এক্ষেত্রে আসলে চিকিৎসকের সিদ্ধান্ত এবং সেই সাথে করোনা পরীক্ষা করাটাই সবচেয়ে উপযুক্ত, যে কোনটা হয়েছে এটা বোঝার জন্য। ধন্যবাদ। এবারে কিশোরগঞ্জের একজন শ্রোতা শামসুন নাহার, তিনি রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমার বাচ্চার বয়স আজ 28 দিন। এখন শীতকাল, তো অনেক সময় যদিও আমি গরম পানি পান করতেছি, গরম পানি ব্যবহার করতেছি গোসলের সময়, তারপরেও যদি কখনো ঠান্ডা পানি ব্যবহার করি বা করি, তখনই মনে হয় যে আমার এই কাশি শুরু হলো বা হলো, বা আমার কোনো জরুরি ইমার্জেন্সি প্রয়োজনের কারণে আমাকে অনেক সময় বাইরেও যেতে হয়। এই করোনা পরিস্থিতিতে আমি যদি কোনোভাবে সংক্রমিত হই, তাহলে কিভাবে বুঝতে পারবো বা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে আমি মানে সংক্রমিত হচ্ছি? প্লিজ স্যার যদি একটু বলেন। জি, আপনি যেটি বলেছেন, আপনার যেহেতু একেবারেই নবজাতক শিশু রয়েছে, আপনি আরো খুব বেশি সাবধান থাকবেন, যাতে যে সাবধানতাগুলো করোনা সংক্রমণ রোধের জন্য সাধারণভাবে আমরা বলে থাকি, সেই সাবধানতাগুলো যেমন হাত ধোয়া, নিরাপদ দূরত্ব রাখা, মাস্ক পরা, এই কাজগুলো আপনি অবশ্যই করবেন। আর আপনি কিভাবে বুঝবেন, আসলে এগুলো উপসর্গ থেকে প্রথম বোঝা যায় যে কি ধরনের সমস্যাগুলো হচ্ছে। যদি আপনার এই ধরনের সমস্যা করোনার যেটা যে জ্বর আসা, শুকনা কাশি, শ্বাসকষ্টের বোধ হওয়া, দুর্বল লাগা, এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনার সন্দেহ করতে হবে যে হয়তো করোনা বা এই ধরনের কোনো আক্রমণ হয়েছে কিনা। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে নিশ্চিত হতে হবে। ধন্যবাদ। এবারে রংপুরের শ্রোতা মোর্শেদ আলম রিপন। জি, আমি রংপুর থেকে মোর্শেদ আলম রিপন বলছি। জি, বলুন। এবছরের 19শে জুলাই কোভিড-19 পজিটিভ হওয়ার পরে রংপুর করোনা হাসপাতালে ভর্তি হই। সেখানে আইসিইউতে 26 দিন ছিলাম। এর মাঝে সেখানে করোনা টেস্টে নেগেটিভ হই। এরপর আইসোলেশনে 7 দিন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এখানেও 45 দিন চিকিৎসারত অবস্থায় থাকি। এর মাঝে বুকের সিটি স্ক্যান, এক্স রে, বিভিন্ন ধরনের রক্তের পরীক্ষা করা হয় এবং সকল রিপোর্ট সন্তোষজনক ছিল। কিন্তু বর্তমানে অক্সিজেনের মাত্রা 90 হতে 91। একটু হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে যায় এবং নিয়মিত কাশি হচ্ছে। বক্ষব্যাধি ও মেডিসিন ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছি। দীর্ঘ 5 মাস অতিক্রম হওয়ার পরও পুরোপুরি সুস্থ না হয় আপনার পরামর্শ কামনা করছি। জি, আপনি যে সমস্যাটার কথা বলছেন, এটি আজকাল খুব বেশি আমরা দেখছি, যেটাকে আমরা বলছি লং কোভিড বা লং হলার বলা হচ্ছে এই ধরনের সমস্যাগুলোকে। এবং এক্ষেত্রে আপনার সমস্যাটার ক্ষেত্রে আমি যেটা ধারণা করছি, সম্ভবত আপনার ফুসফুসে এক ফাইব্রোসিস ডেভেলপ করেছে, অর্থাৎ ফুসফুসের কোনো কোনো জায়গায় হয়তো এটি ক্ষতিগ্রস্ত হয়ে একটু শক্ত হয়ে যাচ্ছে। যে সাধারণ যে ফুসফুসের অক্সিজেন নেওয়ার ক্ষমতা এবং এটার যে স্বাভাবিকভাবে শ্বাসের সাথে ফোলা বা এবং আবার একটু সংকুচিত হয়, এই ক্ষমতাটা তার কমে যায়। আপনার HRCT বা হাই রেজুলেশন সিটি স্ক্যান করলে এটি ধরা পড়ার কথা। আমি জানি না আপনি করেছেন কিনা। এটি করলে সাধারণত ধরা পড়ার কথা যে এই ধরনের সমস্যা হয়েছে কিনা। তো আপনি যে আলামতগুলো বললেন, তাতে আমার মনে হচ্ছে যে এই ধরনের একটি সমস্যা আপনি ভুগছেন। এক্ষেত্রে আসলে একটু ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি অনেকখানি হয়তো কমে আসবে, তবে ফাইব্রোসিসের মাত্রা খুব বেশি হলে কিছুটা থেকেই যাবে এবং সেক্ষেত্রে কিছুটা শ্বাসকষ্ট এবং এই ধরনের কাশির সমস্যা হয়তো আপনাকে ভবিষ্যতেও ভুগতে হতে পারে। ধন্যবাদ। এবারে ঢাকার একজন শ্রোতা সঞ্জিদা সোমা, তিনি রয়েছেন লাইনে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছিল, মানে এখন কোভিড-19 এর কারণে আমাদের মাস্ক ব্যবহার করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে মানে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে। মাস্ক পরলেই নাক দিয়ে দম নেওয়ার কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, বা রাস্তায় বের হইলেই
সেই শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি কোনো বিকল্প কিছু করতে পারি, বা এটা সমাধান কি? মাথা ঘুরতেছে, মাস্ক পরলেই মাথা ঘুরতেছে। যে আপনি যে সমস্যাটার কথা বলছেন এটি অনেকের ক্ষেত্রেই হচ্ছে, কারণ মাস্কে আমাদের অভ্যস্ততা নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাস্ক অনেক সময় ধরে পরে থাকলে সেটাতে কিছুটা হলেও রক্তে অক্সিজেনের মাত্রা একটু কমে আসে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সবসময় বলি যে রিস্ক বেনিফিট চিন্তা করতে হবে, কোনটায় আপনার ঝুঁকি বেশি এবং কোনটায় আপনার উপকার বেশি। যেখানে এই রকম মাস্ক পরার আসলে সত্যি কথা কোনো বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই, অতএব আপনাকে ওই কষ্টটুকু মেনে নিয়ে আপনাকে এটার অভ্যাস করতেই হবে। এটার বিকল্প আপাতত নেই, এবং এমনকি এটাও বলা হচ্ছে যাদের হাতে টিকা নেই, যদি টিকা চলে আসে তখন হয়তো এটি আপনি বাদ দিতে পারবেন, বাট টিকা নেই যতদিন ততদিন মাস্কই হচ্ছে আমাদের টিকা। অতএব আপনাকে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। ধন্যবাদ। এবারে পঞ্চগড়ের একজন শ্রোতা শারমিন জুথি, তিনি তার প্রশ্নটি নিয়ে আসছেন। জুথি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, দয়া করে আপনার প্রশ্নটি করুন। আমি পঞ্চগড় থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে তো শীতের কারণে করোনার পরিস্থিতি বেশি একটু, তাই বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলের মায়েদের, গর্ভবতী মায়েদের জন্য সেফ থাকার জন্য কি? আমি যেটা আপনার প্রশ্ন বুঝতে পারছি যে আপনি বলছেন করোনার প্রকোপ বেড়ে গেছে এবং এই সময় গ্রামাঞ্চলে গর্ভবতী নারীরা বিশেষ কি সাবধানতা নেবেন। বিশেষ সাবধানতার আসলে আলাদাভাবে গর্ভবতী নারীদের বিশেষ সাবধানতা করোনার জন্য বিশেষ কিছু নেই। সাধারণ যে নিয়মগুলো আমি একটু আগেও বলেছি, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাঁচি কাশি যেখানে যে কোনো জায়গায় না দেওয়া বা টিস্যু চেপে দেওয়া, এই যে এই জিনিসগুলো যেগুলো বারবার বলা হচ্ছে সেগুলো একজন গর্ভবতী নারীও পালন করবেন। এবং সেই সাথে তার গর্ভাবস্থার জন্য যদি বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় এবং ভিটামিন বা সাপ্লিমেন্ট জাতীয় ওষুধগুলো যদি ডাক্তার দিয়ে থাকেন সেগুলোতে কোনো গাফিলতি করা চলবে না। পুষ্টিকর খাদ্য খেতে হবে, সেটা গর্ভাবস্থার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো অবশ্য চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। এবার ঢাকার শ্রোতা তারেক মাহমুদ। জি, শুনতে পাচ্ছি। জি, বলেন দয়া করে। আমি হচ্ছে যে নিজে করোনা পেশেন্ট। গত শনিবারে 12-12-তে হচ্ছে আমি টেস্ট করাই। টেস্ট করে হচ্ছে যে আমার পজিটিভ আসে, কিন্তু আমার উপসর্গটা আসে হচ্ছে আগে থেকেই। 1 সপ্তাহ আগে থেকে আমি উপসর্গগুলো পাচ্ছিলাম কিন্তু ফিল করছিলাম না, কিন্তু হঠাৎ আমি গত বৃহস্পতিবারে বুঝতে পারি যে আমি গন্ধ পাচ্ছি না, তারপর টেস্ট করাই। এখন আমি হচ্ছে টেলিমেডিসিন নিয়েছি, তো সেক্ষেত্রে আমাকে কিছু ওষুধ সাজেস্ট করেছে, আমি খাচ্ছি এগুলো। কিন্তু এর বাইরে একটি বলেছে সিটি স্ক্যান, HSCT, যেটা হচ্ছে বুকের করতে বললো। কিন্তু আমার ওই ধরনের শ্বাসকষ্ট বা হচ্ছে যে বুকে কোনো ওই ধরনের কোনো প্রবলেম নেই। আমি শুধু হচ্ছে কফ কাশি এটা আছে, আর গন্ধ পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে কি আমার কি সিটি স্ক্যান বা HSCT এটা কি করার দরকার আছে কিনা? হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমরা যদি একেবারে যেটা আমাদের নির্দেশিত নিয়ম সেটা যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে আপনাকে সিটি স্ক্যান করা উচিত। কারণ আমরা অনেক ক্ষেত্রেই করোনা রোগীদের ক্ষেত্রে পাচ্ছি যাদের ভিতরে ভিতরে ফুসফুসের ক্ষতি হচ্ছে, তাদের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং সেই কারণে শারীরিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু তারা শ্বাসকষ্টটা বা এই ঘাটতিটা বুঝতে পারছেন না। এইটিকে আমরা বলছি এক ধরনের হ্যাপি হাইপোক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি, কিন্তু রোগী বেশ খুশিই আছেন, সুখেই আছেন। এই ধরনের সমস্যা আপনার থাকতে পারে, একটা গোপনে আপনার ভিতরে ভিতরে একটা ফাইব্রোসিস হয়ে যেতে পারে। অতএব যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই আপনি সিটি স্ক্যান করবেন, সেটি সবচেয়ে নিরাপদ একটি পদ্ধতি। এবারে বাগেরহাটের শ্রোতা বাণী দেবনাথ। আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসে কেন কম আক্রান্ত হচ্ছে, আর শ্রমজীবী মানুষের মধ্যে কি এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ তারা করোনা ভাইরাস আক্রান্ত হলেও সেরে যাচ্ছে? আপনি যে কথাটি বলছেন এটি আসলে একটি ধারণা মাত্র। এটি এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে বা এপিডেমিওলজিক্যালি নিশ্চিত করে বলা যাবে না যে বাংলাদেশের মানুষ কম আক্রান্ত হচ্ছে, কারণ এই তথ্য উপাত্তগুলোর সঠিকভাবে সংগ্রহ করা এবং সেটি অন্যান্য দেশের তথ্য উপাত্তের সাথে তুলনা করে বিচার করা এমন কোনো বৈজ্ঞানিক
পরীক্ষা বা স্টাডি এখন পর্যন্ত হয়নি। অতএব আপনার কথাটা শুধুমাত্র একটা ধারণা। আর দ্বিতীয় যেটা বলেছেন যে শ্রমজীবী মানুষরা কম আক্রান্ত হচ্ছেন বা কম ভুগছেন, এটিও আমরা একটি ধারণা থেকেই বলছি। এটির উপরেও আসলে সত্যিকার অর্থে কোনো রকম বৈজ্ঞানিক তথ্য এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে এটি যেহেতু আমরা ধারণা করছি এবং আমরা চিকিৎসকরাও কিছু ক্ষেত্রে দেখছি, আমার মনে হয় ভবিষ্যতে এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সঠিক তথ্যটা বের হয়ে আসতে পারবে। অর্থাৎ তার আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকা ছাড়া আর কোনো বিকল্পই নাই। কোনো বিকল্পই নেই এবং এই ধরনের কোনো মানে একটা ভুল ধারণা বা একটা অপ্রমাণিত ধারণা নিয়ে নিশ্চিত থাকার কোনো কারণ নেই। ধন্যবাদ। এবারে নেত্রকোনার একজন শ্রোতা রিনা হায়াত, তিনি রয়েছেন টেলিফোন লাইনে। আমার আজকে বিবিসি বিশেষজ্ঞদের কাছে একটি প্রশ্ন, যে এই যে ৬০-৭০ বয়সী যারা বৃদ্ধরা আছেন, তারা এই যে আমাদের ডিসেম্বরের এই যে ১৫ তারিখের পর থেকে শৈত্য প্রবাহ বা প্রকোপ শীতের দেখা যাচ্ছে, এই সময়টা আমাদের অ্যাজমা প্রায়ই দেখা যাচ্ছে যে বৃদ্ধ লোকেরা অ্যাজমায় আক্রান্ত। কিন্তু এই সময়টার মধ্যে করোনার এই প্রভাবের মধ্যে তারা কিভাবে এই করোনা থেকে উত্তরণ পেতে পারে, উপায় কি, করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বৃদ্ধরা যে কোনো রোগের জন্যই কিন্তু একটা ঝুঁকিপূর্ণ দল। তাদের তো অ্যাজমা বলেন বা যে কোনো রোগী সবসময় তাদের আক্রমণ বেশি করে থাকে এবং এই শীতকালে যেহেতু অ্যাজমাটা বাড়ে এবং সেই সাথে যেহেতু কোভিডেরও আক্রমণ বেড়ে গেছে, অতএব তাদের একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে। সাবধানতা যে কথাটা বারবার বলা হচ্ছে, যে কোনোভাবেই যেন এই করোনা একজন বৃদ্ধ ব্যক্তিকে আক্রমণ করে না বসে, সেই ব্যাপারে যত সর্বোচ্চ সাবধানতা তাকে অবশ্যই নিতে হবে। সেই সাথে এই বৃদ্ধ ব্যক্তির যদি আগের থেকে কোনো রোগ থেকে থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনির রোগ বা অ্যাজমা, এই ধরনের রোগগুলো থেকে থাকলে তার জন্য যে পরিমিত চিকিৎসা, যে চিকিৎসা দিয়ে তিনি এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেই চিকিৎসাটা পূর্ণ মাত্রায় করতে হবে। কোনো অবস্থাতেই তার এইটায় ঘাটতি হওয়া যাবে না, কারণ অন্য রোগ যদি বেড়ে যায় তাহলে তার করোনা সংক্রমণের সম্ভাবনাটাও বেড়ে যেতে পারে। এবারে সুনামগঞ্জের শ্রোতা দেবু সরকার তার প্রশ্নটি নিয়ে আসবেন। দয়া করে সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্নটা এটাই স্যারের কাছে জানতে চাইতেছি যে ভ্যাকসিন যেটা বাইরে হয়েছে, এটা কি সুস্থ শরীরে নেওয়া যাবে নাকি অসুস্থরাই শুধু নিবে? ভ্যাকসিন মানে হচ্ছে প্রতিরোধের জন্য। এটি সবাইকেই নিতে হবে এবং সুস্থ মানুষকেও নিতে হবে, যাতে ভবিষ্যতে তাকে আক্রমণ না করতে পারে। এরপরে রয়েছেন আমাদের সঙ্গে নরসিংদীর শ্রোতা জালাল উদ্দিন, মোহাম্মদ জালাল উদ্দিন। আমি নরসিংদী থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে 2019-এর শেষ দিকে আমি শ্বাসকষ্টে অন্তর্ভুক্ত হই টিবি হসপিটাল থেকে বক্ষপতি থেকে। তো সেটা থেকে আমাকে বেন্টিল ইনহেলার এবং টিকামেট 25 ইনহেলার দেওয়া হয়েছিল। পাশাপাশি লুমোনা 10 চলবে বলছিল। একদম 21 মাস খাওয়ার জন্য বলছিল। টিবি টেস্ট করানো হয়েছিল, নেগেটিভ আসছে, এক্সরেতে নেগেটিভ আসছে, ইসিজিতেও ভালো আসছে। কিন্তু আমার এগুলো ইউজ করার পরেও, খাওয়ার পরেও আমার মোটামুটি একটা কন্ট্রোল ছিল। মাঝপথে যখন আমি কিছুদিনের জন্য মিস্টেক করি, তখন আবার এটা। আমাদের হাতে 1 মিনিটেরও কম সময় রয়েছে, আপনি দয়া করে প্রশ্নটি করুন। আপনি যা বলছেন তাতে আমি বুঝছি যে আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে আমি সংক্ষেপে বলি। আপনার সমস্যা থেকে মনে হচ্ছে যে আপনি অ্যাজমা জাতীয় রোগে ভুগছেন। আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থাকবেন এবং কোনো ওষুধের গাফিলতি করবেন না। এটি খেয়াল রাখতেই হবে আপনাকে। ধন্যবাদ ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। এবার এতক্ষণ ধরে বিবিসির ফোন ইনে শ্রোতাদের কাছ থেকে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুরকে ধন্যবাদ এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, যারা আমাদের সাথে প্রশ্নোত্তর পর্বে যোগদান করেছেন এবং যাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি, তাদের কাছে ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করে শেষ করব। ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে, সেখানে রয়েছেন পুলক গুপ্ত। ধন্যবাদ সায়েদা, ধন্যবাদ আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাইফুদ্দিন বেন্নুর, আপনাকেও। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে আজ ইলেকটোরাল কলেজের সদস্যরা ভোট দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীতে সমবেত হচ্ছেন। আর বাংলাদেশের শেখ মুজিবের ভাস্কর্য ইস্যুতে সরকারের সঙ্গে ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দের এক বৈঠক হচ্ছে। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30টায়।
ভারতের সময় সন্ধ্যা 7টায়। শুনবেন আশা করি লন্ডন থেকে আমি পুলক গুপ্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.